ভোটের আগে পড়ে গিয়ে কপালে চোট, গুরুতর জখম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তি করানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী নন নওশাদ, ঘোষণার পরও সিদ্ধান্ত বদল। প্রথম দফার তালিকায় তারুণ্যে জোর বামেদের। সিএএ মুসলিম বিরোধী নয়, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। আইন প্রসঙ্গে অমিত শাহর সাফ জবাব, রাজ্যের অধিকার স্পষ্ট করে মমতাকে তোপ। উত্তরবঙ্গ থেকে বিজেপি বিদায়ের বার্তা অভিষেকের। বিসর্জন মে মাসের শেষে, দাবি নেতার। চ্যালেঞ্জ নিয়েও মঞ্চে এলো না বিজেপি। ফের বিজেপিতে অর্জুন, লাইনে বড় এক নেতা, ইঙ্গিত গেরুয়া অর্জুনের। শাহজাহানের সম্পত্তি নৈহাটিতেও বিস্ফোরক দাবি নেতার। এক দেশ এক ভোট, রাষ্ট্রপতিকে 18,000 পাতা রিপোর্ট জমা কোবিন্দ কমিটির। 2 নির্বাচন কমিশনারের শূন্য পদে নাম ঘোষণা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। ভোটের আগে গুরুতর আহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন। কপাল থেকে রক্ত বেরোয়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। এসএসকেএম হাসপাতালে পৌঁছন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন জলপাইগুড়ির ময়নাগুড়িতে সভা ছিল অভিষেকের। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কপালে গভীর ক্ষত হয়েছে। যদিও কি করে এই ঘটনা ঘটল তা এখনই স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, হাঁটার সময় মমতা পড়ে গিয়েছেন। দুঃসংবাদ জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে। ইতিমধ্যেই অনুরাগীরা মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় ভিড় করেছেন হাসপাতালে। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। গর্জনি সার ঘোষণা করেও ভোটের মুখে পিছিয়ে এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার কেন্দ্রের তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন না নওশাদ। বস্তুত এই কেন্দ্রটিতে প্রার্থী দেবে না আইএসএফ। বামেদের সঙ্গে আলোচনার পর ডায়মন্ড হারবার কেন্দ্রটি সিপিএম এর জন্যই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব। এদিন দলের বৈঠকের পর আইএসএফ এর কার্যকারী সভাপতি শামসুর আলী মল্লিক জানিয়েছেন, প্রথমে 20টি আসনে লড়াই করতে চাইলেও দফায় দফায় আলোচনার শেষে 8টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। উত্তর 24 পরগনার বারাসাত, বসিরহাট, দক্ষিণ 24 পরগনার মথুরাপুর ও যাদবপুর আসনে প্রার্থী দেবে আইএসএফ। তবে জোট রাজনীতির স্বার্থে ডায়মন্ড হারবারে প্রার্থী দেওয়া হচ্ছে না। এদিকে প্রকাশিত হলো বামেদের প্রথম দফার প্রার্থী তালিকা। আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করে 16 জন প্রার্থীর নাম ঘোষণা করলেন বিমান বসু। তাদের মধ্যে সিপিএম এর 13 জন এবং বাকি 3 প্রার্থী শরিকদের। প্রথম দফার প্রার্থী তালিকায় 14 জনই নতুন মুখ। উল্লেখযোগ্য নাম হিসেবে যাদবপুর থেকে লড়ছেন সৃজন ভট্টাচার্য। এদিকে কেন্দ্র বদল হয়ে সুজন দাঁড়াচ্ছেন দমদম থেকে। সিএএ ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সাফ জানালেন, সিএএ মুসলিম বিরোধী নয়। তাঁর দাবি, ভোট ব্যাংক নিশ্চিত করতেই চলছে এমন অপপ্রচার। বিরোধীরা মিথ্যে বলছেন, এমন অভিযোগও এনেছেন শাহ। এদিকে দেশ জুড়ে সিএএ কার্যকর হতেই উঠছে বিরোধিতার ঝড়। বাংলা সহ একাধিক রাজ্য এই আইনের বিরুদ্ধে সরব হয়েছে। সেই প্রসঙ্গেই এবার সরাসরি সব প্রশ্নের জবাব দিলেন অমিত শাহ। তাঁর দাবি, এই আইনে কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো কিছুই নেই। তিনি জানান, এই আইনের লক্ষ্য হল নির্যাতিত অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যাঁরা 31শে ডিসেম্বর 2014 সালের আগে ভারতে অনুপ্রবেশ করেছেন, তাঁরা এর মাধ্যমে দেশের নাগরিকত্ব পাবেন। কিন্তু এইভাবে দেশ জুড়ে সিএএ এর বিরুদ্ধে প্রতিবাদ হলে সরকার কি আরও একবার ভাববে? এ প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী শাহের দাবি, সিএএ কখনোই প্রত্যাহার করা হবে না। এক্ষেত্রে রাজ্যের অধিকারের প্রসঙ্গে শাহের দাবি, এটা পুরোটাই কেন্দ্রীয় ইস্যু। সংবিধানের 11 নম্বর ধারা অনুযায়ী নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত আইন তৈরির অধিকার রয়েছে কেন্দ্রের হাতেই। এই ক্ষেত্রে রাজ্যের কোনো এখতিয়ার নেই। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করে তাঁর বক্তব্য, বাংলাদেশ থেকে আসা হিন্দুদের সঙ্গে অবিচার করবেন না, বাংলাকে অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করবই। তবে এনআরসি নিয়ে এখনো কোনো মন্তব্য করতে চাননি শাহ। তবে সিএএ নিয়ে কেন্দ্র যে পিছু হটবে না, এদিন তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তৃণমূলের ব্রিগেডের পর উত্তরবঙ্গের সভা থেকে ফের বিজেপি বিদায়ের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ জানালেন, আজ খুঁটি পুজো করলাম, বিসর্জন মে মাসের শেষে। বৃহস্পতিবার ময়নাগুড়ির জনগর্জন সভা থেকে অভিষেক বলেন, আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। নিজের বক্তব্যে বিজেপির একাধিক হেভিওয়েট নাম উল্লেখ করে একের পর এক অভিযোগ আনেন অভিষেক।
অভিষেকের আরো বক্তব্য, 2019-এ যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছিলেন, এতজন জনপ্রতিনিধি নির্বাচন করেছিলেন, তাঁরাই 2021 সালে লক্ষ্মীর ভান্ডার দেখে ভোট দিয়েছেন তৃণমূলকে। যদিও এরপরই তৃণমূল নেতা বলেন, 2024 সালে যাকে ইচ্ছা ভোট দিন, নিজের অধিকার সামনে রেখে দিন। বিজেপিকে ফের বহিরাগত বলে তোপ দেগে তার খোঁচা, যারা আপনাদের মনের ভাষা বোঝে না, মুখের ভাষা বোঝে না, তাদের ভোট দিয়ে কি হবে? আরও একটা কারণে এই দিনের সভা খুব গুরুত্বপূর্ণ ছিল। সম্প্রতি কেন্দ্রীয় প্রকল্পের জন্য রাজ্যকে কত টাকা বরাদ্দ করা হয়েছে, মুখোমুখি বসে সেই হিসাব দেওয়ার চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চ্যালেঞ্জ গ্রহণও করেছিল বিজেপি। তবে তারপরেও জলপাইগুড়ির ময়নাগুড়ির টাউন ক্লাবের মাঠে অভিষেকের নির্বাচনী জনসভায় দেখা গেল না গেরুয়া শিবিরের কাউকেই। মঞ্চ থেকেই প্রশ্ন করেন অভিষেক, বিজেপির কেউ এসেছেন কিনা। তবে দেখা যায় গেরুয়া শিবিরের প্রতিনিধি অনুপস্থিত। এরপরই অভিষেকের খোঁচা, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছি। সব মিলিয়ে এদিনের সভায় কার্যত বিজেপির বিদায় ঘণ্টা বাজিয়ে গেলেন অভিষেক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। বিজেপিতেই ফিরছেন অর্জুন সিং। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে নেতার দাবি, আজ না হয় কাল বিজেপিতে যাবই। তবে জানা গিয়েছে তাকে আর আগের মতো করে হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে ফেরাতে নারাজ বিজেপির অনেকেই। এদিনের সাংবাদিক বৈঠকে অর্জুন বলেন, ব্যারাকপুরের হাজার হাজার লোক বিজেপিতে যোগ দেবেন, লাইনে বড় এক নেতাও রয়েছে। যদিও এই বড় নেতার নাম প্রকাশ করেননি অর্জুন। এরপর তাঁর বক্তব্যে উঠে আসে বর্তমানে সিবিআই হেফাজতে থাকা সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের প্রসঙ্গ। নেতার দাবি, নৈহাটিতে সন্দেশখালীর শেখ শাহজাহানের বিঘার পর বিঘা জমি কেনা রয়েছে। পার্থ ভৌমিক সন্দেশখালীতে ছুটেছিলেন শেখ শাহজাহান, উত্তম সর্দার ও শিবু হাজরাদের বাঁচাতে। ওদের সম্পত্তির সঙ্গে বিধায়ক যুক্ত কিনা সেটা দেখতে হবে। যদিও পার্থ ভৌমিক অর্জুনের অভিযোগ উড়িয়ে দেন। এতদিন কেন একথা বললেন না, পাল্টা প্রশ্ন তুলেছেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। এক দেশ এক ভোট নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। জানা গিয়েছে, রাষ্ট্রপতি ভবনে মোট 18,000 পাতার রিপোর্ট জমা দিয়েছে ওই কমিটি। দেশে একযোগে নির্বাচনের জন্য সংবিধানের শেষে 5টি অনুচ্ছেদ সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে খবর। রিপোর্ট সম্পর্কে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দিক জানা গিয়েছে, যেমন একযোগে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সাংবিধানিক এবং আইনি সমস্যাগুলি পরীক্ষা করে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি একযোগে নির্বাচনকে কার্যকর করার জন্য একটি বিকল্প সক্ষম কাঠামোর পরামর্শ দিয়েছেন। এছাড়া কমিটির পরামর্শ, প্রথম পদক্ষেপে লোকসভা বিধানসভার নির্বাচন একসঙ্গে করা হবে, পরে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনও এর সঙ্গে যুক্ত করা হবে। এর ফলে সব মিলিয়ে 100 দিনের মধ্যে সমস্ত নির্বাচন সম্পন্ন করা যাবে। একই সঙ্গে একক ভোটার তালিকা ও ভোটার কার্ডের ফলে ত্রিস্তরীয় নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের অধিকার সুরক্ষিত থাকবে। অন্যদিকে নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের ইস্তফার পর 2 সদস্যের শূন্যপদ পূরণ করে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি। জানা গিয়েছে, ওই পদে বসতে চলেছেন সুখবীর সিং সান্ধু এবং জ্ঞানেশ কুমার। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কমিটির সদস্য অধীর চৌধুরী একথা জানিয়েছেন। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন, শোনো।